করব। এখন আমরা ধারা ওয়াইজ যাচ্ছি। ধারাতে আমাদের 23 ধারাতে বলা আছে অন্যায় লাভ, অন্যায় ক্ষতি। অন্যায় লাভ আর অন্যায় ক্ষতি এটা আপনার জাস্ট সংজ্ঞাটা মনে রাখবেন। বেআইনিভাবে কোনো সম্পত্তি লাভ করা, যে সম্পত্তিতে লাভকারীর কোনো আইনগত অধিকার নাই। এটা হলো যে আপনার যার আইনগত কোনো অধিকার নাই এবং যে ব্যক্তি লাভ করবে বা যে ব্যক্তি ওই সম্পত্তিটা গ্রহণ করবে, তাহলে তার আইনগত অধিকার না থাকলেও তার কি হচ্ছে একটা অন্যায় লাভ হচ্ছে, আর এটা হলো অন্যায় ক্ষতি। মানে যার সম্পত্তি নিয়ে নিচ্ছে বা ই করতেছে তার হচ্ছে ক্ষতি হচ্ছে। তাহলে এটা আপনার খুবই সিম্পল একটা সংজ্ঞা। আপনারা এইটা শুধু 23 ধারাটা মনে রাখবেন। তারপরে আপনার এই যে ইসে 25 ধারাতে প্রতারণামূলক ভাবে আছে, আর 24 ধারাতে আছে অনেস্টলি। এই তিনটা জাস্ট আপনারা একবার করে পড়ে রাখবেন, গুরুত্বপূর্ণ না কিন্তু একবার দেখে রাখবেন, একবার দেখে রাখবেন। তারপরে চলে যাবেন 40 ধারাতে অফেন্স কাকে বলে বা অপরাধ কাকে বলে। অপরাধের সংজ্ঞা আপনার ফৌজদারি কার্যবিধির ধারা 4-এ বলা আছে, আবার দণ্ডবিধির 40-এ বলা আছে। এখন এই অপরাধ বলতে কোনো কিছু করা বা না করা যেটা শাস্তিযোগ্য অপরাধ, বা কোনো কিছু করা যেটা শাস্তিযোগ্য, আর কোনো কিছু না করা যেটার বাধ্যবাধকতা দ্বারা আছে। এরকম কোনো কাজ যদি কেউ করে থাকে তাহলে সেটা কি হচ্ছে, অপরাধ বলে গণ্য হচ্ছে, অপরাধ বলে গণ্য হচ্ছে। এখন দেখেন আমরা 40 ধারার এখানটার সংজ্ঞাটা একটু পড়বেন, এখানে বিস্তারিত দরকার নাই। তারপরে চলে যাবেন ইন্টেনশন আর মোটিভ বলতে কি বোঝায়। ইন্টেনশন আর মোটিভ বলতে কি বোঝায়। এখন দেখেন ইন্টেনশন, ইন্টেনশন হলো কোনো ব্যক্তির কোনো অপরাধ বা কোনো কাজ করার ক্ষেত্রে মনস্তান্ত্রিক যে চিন্তাধারা বা চিন্তা চেতনা, বা সে যে মনের মধ্যে যে আপনার একটা ইচ্ছা পোষণ করা, এই ইচ্ছা পোষণ করা বা তার মনস্তান্ত্রিক যে মনোভাব, এই মনস্তান্ত্রিক মনোভাবটাকে বলা হচ্ছে কি ইন্টেনশন। আর মোটিভটা বলতে কি বোঝাচ্ছে, মোটিভ আপনার এই ক্ষেত্রে উদ্দেশ্য হিসেবে কাজ করবে। উদ্দেশ্য বলতে তার যে চিন্তাধারা, তার এই চিন্তাধারা কোন উদ্দেশ্যে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটাই হলো কি আপনার মোটিভ। এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা একটু দেখে নেবেন। আর মোটিভ কাকে বলে এটা পড়বেন, এবং ইন্টেনশন কাকে বলে এটা একটু দেখবেন। তারপর দেখেন কোন কোন ক্ষেত্রে অপরাধের প্রস্তুতি দণ্ডবিধি অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হয়। অপরাধ কোন কোন ক্ষেত্রে অপরাধের প্রস্তুতি, মানে অপরাধ করে নাই, অপরাধের কি করেছে, প্রস্তুতি গ্রহণ করেছে, এটা কোন কোন ক্ষেত্রে অপরাধ বলে গণ্য হয়। যেমন আপনার ডাকাতির প্রস্তুতি করা, ডাকাতির প্রস্তুতি গ্রহণ করা, আরেকটা হলো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি। এই দুইটা ক্ষেত্রে আমরা জানি কি এই দুইটা ক্ষেত্রে কি হবে, এই প্রস্তুতি আপনার শাস্তিযোগ্য অপরাধ। আরেকটা ক্ষেত্র কি জন্য আছে আপনারা একটু দেখে নেবেন। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি, তাহলে আমরা দুইটা জিজ্ঞাসা পেলাম, একটা ডাকাতির প্রস্তুতি আর একটা হলো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি বা যুদ্ধর প্রস্তুতি। দেখেন অপরাধ করার প্রচেষ্টা বা অপরাধের প্রস্তুতি মধ্যে পার্থক্য লিখুন। একটা জিনিস দেখবেন, অপরাধ করার প্রস্তুতি আর একটা হলো প্রচেষ্টা, দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। প্রচেষ্টা হলো, প্রস্তুতি হলো যে আপনার কোনো অ্যাকশন গ্রহণের আগে যে আপনার উপাদান প্রয়োজন কোনো অপরাধ করার জন্য, যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো জোগাড় করা, সেগুলো জোগাড় করা, এটা আপনার প্রস্তুতি বোঝায়। প্রচেষ্টা বলতে আপনার এটেম্পট, এটেম্পট এটেম্পট নেওয়া, মানে কোনো অপরাধ করার জন্য এটেম্পট নেওয়া, এটা হলো আপনার কি প্রচেষ্টা। তারপর দেখেন আমরা পরবর্তী এই ধারা থেকে আপনার 34 আমরা পড়ে আসবো। আর এই পর্যন্ত আপনাদের আর আপাতত পড়ে লাগবেন, তারপর আমরা চলে যাবো 53 ধারাতে। 53 ধারাতে দেখেন যে পানিশমেন্টের যে অধ্যায়টা আছে, পানিশমেন্টের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি ধারা দিয়ে দেবো, ওই ধারা অনুযায়ী আপনারা সেই ধারাগুলো পড়বেন। তারপরে দেখেন এখানে আমরা বিস্তারিত ভিতরে যাচ্ছি। অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি, অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি, এই প্রশ্ন আপনারা জানেন যে বাংলাদেশে বা একদম পুরো আপনার ইসের দণ্ডবিধিতে বা আইনে অপরাধের জন্য আপনার যে অপরাধীদের যে শাস্তি প্রদান করা হয়, এর মোট 5টা উদ্দেশ্য আছে। একটা হলো রিফর্মেটিভ, আরেকটা হলো আপনার রেক্টিভিউটিভ, আরেকটা হলো প্রিভেন্টিভ, আর প্রতিশোধ যেমন প্রতিরোধমূলক, প্রতিশোধমূলক, সংশোধনমূলক, আরো দু একটা আছে। আপনার এই যে অপরাধের যে আছে আপনার কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার বা শাস্তির যে উদ্দেশ্য, এইগুলো আপনার এই যে এখানে করা আছে। এখন দেখেন এই মূল উদ্দেশ্য হলো যে কাউকে আপনার পরবর্তীতে সমাজে এবং ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে
পরবর্তীতে যেন আপনার এই ধরনের অপরাধ না করে, এটাই হলো আপনার কি মূল উদ্দেশ্য, এটাই মূল উদ্দেশ্য। এখন দেখেন যে আপনার আহ অপরাধের যে আপনার আছে দণ্ড প্রদানের উদ্দেশ্য আছে, এখানে আপনার 5 প্রকারের আছে। 5 প্রকারের মধ্যে প্রতিশোধমূলক, প্রতিশোধ নেওয়া। কেউ আপনাকে ধরেন কোনো একটা আঘাত করেছে, আপনিও তাকে আঘাত করবেন। কেউ আপনাকে আঘাত করেছে, আপনিও তাকে কি করবেন, আঘাত করবেন, বা সমপরিমাণ ক্ষতি তার জন্য হয়, এইটা আপনার বা এবং তা কোনো ব্যক্তির মধ্যে যে আপনার প্রতিশোধ পরায়ণতা থাকে, এটা তো থাকবেই। যেমন ধরেন যে কোনো ব্যক্তির বা কোনো ছেলের সামনে তার বাবার গায়ে হাত দেয়, তাহলে সেই ছেলে আপনার কি চাইবে, যে আমার বাবার গায়ে হাত দিছে, আমিও ওকে আমি তার থেকে আরো বেশি কি করব, আপনি তার ক্ষতি করব বা মার দিব বা অন্যান্য কোনো কিছু। তাহলে সেটা আপনার কি হচ্ছে, এটা হলো প্রতিশোধ পরায়ণ। আরেকটা যে সংশোধনমূলক, সংশোধনমূলক বলতে আপনার কি বোঝাচ্ছে, যে এটা আপনার যে কোনো শাস্তির মূল উদ্দেশ্যই আপনার হচ্ছে সংশোধন করা, সংশোধন করা। এই যে সংশোধনমূলক আপনার শাস্তি, এইটা আপনার কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে, তাহলে তাকে যেন পরবর্তীতে এই ধরনের মনস্তান্ত্রিক চিন্তা ভাবনা ভিতরে না আসে, এবং তার যে নফস আছে, নফসটা যেন আপনার কি হয়, পরিশুদ্ধ হয়ে যায়। পরিশুদ্ধ হয়ে সেজন্য এই ধরনের অপরাধমূলক কার্যক্রম যেন না করতে চায় বা না করে, এইটা আপনার তার মনের মধ্যে থেকে সংশোধন করে দেওয়া। তারপর দেখেন নিরোধমূলক, নিরোধমূলক, নিরোধমূলক। এখন নিরোধমূলক বলতে কি বোঝাচ্ছে, নিরোধমূলক বলতে বোঝাচ্ছে আপনার এই যে আপনি আজকে ধরেন একজনকে মার্ডার করলেন, কালকে আরেকজনের ছিনতাই করলেন, এই যে সমাজে যে আপনার যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বা পারানো পাওয়া, এইগুলোকে আপনার প্রিভেন্ট করা বা আপনার নিরোধ করা, এই শুধুমাত্র একজন ব্যক্তিকে শাস্তি দিয়ে আরেকজন ব্যক্তিকে তার দৃষ্টান্ত স্থাপন করা। তারপরে পাইলে আমরা সংশোধনমূলক, সংশোধনমূলক তো বললাম, এইখানে আপনার এই যে রিহাবে পাঠাই, তারপরে আপনার ইসে ওই প্রবেশনে পাঠাই, তারপরে যদি কোনো শিশু হয় তাহলে আপনার ওই নারী শিশুর শিশু আইনের অধীনে সেইখানে আপনার হেফাজতে পাঠাই। আরো অনেক ধরনের সংশোধনাগার আছে, সেইখানে আপনার তাদেরকে সংশোধনের জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ দেওয়া হয়। তাহলে এই যে আপনার যে 4টা ক্ষেত্র বললাম, যে 4টা ক্ষেত্র বললাম, এই 4টা ক্ষেত্রেতে আপনার কি বলা হচ্ছে, শাস্তি প্রদানের উদ্দেশ্য। এটা হলো শাস্তি প্রদানের উদ্দেশ্য। তারপরে দেখেন, তারপরের প্রশ্ন দেখেন, দণ্ডবিধিতে প্রতিশোধমূলক শাস্তির উপস্থিতি এবং সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি সুস্পষ্ট। এই বক্তব্যের সাথে কি আপনি একমত? এই যে আমরা একটু আগে যেটা বললাম, এটা হলো সামগ্রিকভাবে এবং এটা ইন্ডিভিজুয়াল ইন্টারন্যাশনালি অপরাধ বা আপনার অপরাধের যে শাস্তি প্রদান করা হয় তার আপনার প্রিন্সিপাল যে 4টা আছে, 4টা বললাম। এখন বাংলাদেশে কোনটা অ্যাপ্লাই হয়? বাংলাদেশে প্রতিশোধমূলক নীতি আপনার অ্যাপ্লাই করা হয়। এখন দেখেন বাংলাদেশে প্রতিশোধ এবং সংশোধন দুইটাই সমানভাবে প্রযোজ্য এবং সমানভাবে বলবৎ আছে। তবে মূল যে ভূমিকাটা রাখে সেটা আপনার প্রতিশোধমূলক, প্রতিশোধমূলক। কারণ এখানে কিন্তু আপনার আপনি কাউকে রেপ করে আসবেন, আপনাকে কিন্তু আপনার এখানে সংশোধন হওয়ার সুযোগ দেবে না। আপনি একজনকে মার্ডার করে আসবেন, আপনাকে কিন্তু এখানে সংশোধন হওয়ার সুযোগ দেবে না। এখানে কিন্তু আপনাকে মার্ডার করে আসলে পরে আপনার কিন্তু শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। বা আপনি রেপ করে আসলেন, আপনার কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হবে, কোনো জামিনই দেয় না। মানে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারাতে একটা মামলা সেদিনকে জামিন করানোর জন্য প্রথমে ই করলাম, পুট আপ দিলাম, পুট আপ দেওয়ার পরে শুনানির পরে তারপরে কিন্তু আপনার জামিন দেয় নাই। পরবর্তী গত বৃহস্পতিবারে জামিন করাইছি, মনে হয় 7 দিন মনে হয় জেলে ছিল, তারপরে আর কি জামিন করাইছি। 10 ধারা, মাত্র 10 ধারা ইফটিজিং এর আপনার মামলা, যদিও সেটা মিথ্যা মামলা ছিল বলে আপনার জামিন করানো গেছে, না হইলে অন্য আরো যদি স্ট্রং হইতো বা সত্য হইতো তাহলে আপনার কিন্তু জামিন করানো টাফ ছিল, জামিন করানো টাফ ছিল। তারপরের প্রশ্ন দেখেন, তাহলে আপনারা এটাতে আপনারা কি বুঝতে পারলেন, যে বাংলাদেশে আপনার সংশোধনমূলক এই শাস্তির যে প্রিন্সিপাল এটার অনুপস্থিতি, এবং আপনার এটা একদম অনুপস্থিতি ওইভাবে বলবেন না, আপনারা বলবেন হলো যে উপস্থিতি কিন্তু সেটার পরিমাণ কম, খুবই কম, খুব কম সেক্টরে আপনার কি করা হয়, সংশোধনের সুযোগ দেওয়া হয়। এবং সেটা শিশু বা অন্যান্য কিছু গ্রাউন্ডে অন্যান্য কিছু ক্ষেত্রেও কিন্তু
আপনার প্রায় দেখবেন যে 95% আপনার কি বলা হচ্ছে প্রতিশোধমূলক নীতি অ্যাপ্লাই করা হচ্ছে। তারপরে বলছেন দণ্ডবিধির অধীন কোন ধরনের শাস্তির বিধান আছে। দণ্ডবিধির অধীন কোন ধরনের শাস্তির বিধান আছে, যে আপনার 53 ধারাতে কি বলা আছে, আহ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, কারাদণ্ড বা সশ্রম বিনাশ্রম হবে। তারপরে দেখেন সম্পত্তি বাজেয়াপ্ত আছে, সম্পত্তি বাজেয়াপ্ত আছে, অর্থদণ্ড আছে। তাহলে এই যে আমরা কি পেলাম, 5 প্রকার পাইলাম। এই 5 প্রকার আপনারা আশা করি জানেন এবং ই করেন। তারপরে এই যে আপনার দণ্ডবিধিতে আপনার যাবজ্জীবন কারাদণ্ড বলতে কতদিন বোঝায়, আতাউর মির্জা ভার্সাস বাংলাদেশ, এই মামলাটা আপনারা জাস্ট সারমর্মটা একটু জেনে রাখবেন, অবশ্যই একটু জেনে রাখবেন। তারপরে দেখেন কোন কোন ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে। বাংলাদেশের যে দণ্ডবিধিতে কোন কোন ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে, যেমন বাংলাদেশের যুদ্ধ ঘোষণা 302 ধারার হত্যা 303, তারপরে আপনার যে 305-এ আপনার এই যে উম্মাদ বা অন্যান্য ব্যক্তি কর্তৃক যদি কোনো ই করা হয় সেক্ষেত্রে আপনার মৃত্যুর বিধান আছে। তারপরে আপনার যদি কোনো ব্যক্তির আপনার এই যে ইসে আহ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করলো, মিথ্যা সাক্ষ্য দিল এবং সেই ব্যক্তির কি হইলো, মৃত্যু কার্যকর হলো, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তারপরে আপনার ডাকাতি সহ খুন, খুন সহ ডাকাতি। তারপরে আপনার 326-এর কতে বলা আছে আপনার মারাত্মক জখম যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আপনার অ্যাসিড নিক্ষেপ করা, হাত পা কেটে ফেলা, এই ধরনের কয়েকটা অপরাধের 3টা ক্ষেত্র আছে 326-এর কতে। এই এই যে আপনার যে টোটাল মোট 10টা ক্ষেত্রে আপনার কি আছে, আপনার মৃত্যুদণ্ডের বিধান আছে। এই 10টার মধ্যে আপনার 10টাও যদি না পারেন অন্তত 10টাই পড়বেন, কিন্তু 8টা 7টা 8টা লিখবেনই, ঠিক আছে। এখন আপনি যদি একটা যদি গ্যাপ রাখেন, যদি না পারেন 10টার মধ্যে 7টা পারলেন, তাহলে কিন্তু আপনি তখন কিন্তু এখানে সমাপ্ত করবেন না। আর তখন আপনি বলবেন, লিখবেন কিভাবে, টেকনিক্যালি লিখবেন। টেকনিক্যালি লিখবেন কি, যে এই 7টা সহ মোট 10টা ধারাতে মৃত্যুদণ্ডের বিধান আছে। তার মানে কি আপনি জানেন, এই প্রশ্নের উত্তর হলো যে আপনি জানেন, কিন্তু আপনি এই মুহূর্তে সময় পাচ্ছেন না লেখার। এই জন্য আপনি কি করলেন, 7টা লিখলেন, 7টা লিখে বাকি কি আর 3টা কি করলেন, যে আপনি বললেন যে এই 7টা সহ মোট 10টা ধারাতে মৃত্যুদণ্ডের বিধান আছে। তাহলে কিন্তু আপনার যে প্রশ্ন কথা সে কিন্তু আপনার একটা পজিটিভ একটা ধারণা নিবে। আপনি পারেন না কিন্তু টেকনিক্যালি এই করে গেলেন, পাস করে গেলেন। হ্যাঁ, তারপরে জায়গায় দেখেন যে দণ্ডবিধি অনুযায়ী জরিমানার পরিমাণ কি হবে যদি পরিমাণ উল্লেখ না থাকে। এই যে 63 ধারাতে আপনার কি বলা আছে, যে আপনার জরিমানার পরিমাণ আপনার অসীম, নির্দিষ্ট নয়, কিন্তু অত্যাধিক হবে না। এটা খুবই ছোট একটা প্রশ্ন, এটা খুবই ছোট, এটা আপনারা একটু দেখবেন। তারপর দেখেন টাকা জরিমানা অর্থ পরিশোধ করা হলে জরিমানা অনাদায়ের কারাদণ্ডের পরিমাণ কি হবে। মানে আপনার আপনাকে জরিমানা করা হয়েছিল, আপনি সেই জরিমানার টাকা সেই জন্য আপনি জেলে ছিলেন, জেলে থাকার পরে আপনি পরবর্তী যে টাকা পরিশোধ করে দিলেন, তাহলে তার ফলাফল কি হবে। 68 ধারাতে বলা আছে, এখানে বলা আছে যে আপনার যদি টাকা পরিশোধ করে দেয়, তাহলে যখন টাকা পরিশোধ করবে তখনই আপনার কি হবে, আপনার কারাদণ্ড মৌকুফ হবে। এখন আরেকটা বিষয় হলো যে আপনার এর সাথে যে কারাদণ্ড যদি মৌকুফ হয়, এখন ধরো আপনি আংশিক টাকা দিলেন, আংশিক টাকা দিলেন, আংশিকের মধ্যে দেখা গেলে কত দিলেন, আপনার জরিমানা করেছে 10,000 টাকা, আপনি দিচ্ছেন 5,000 টাকা। এই 10,000 টাকার জন্য আপনার কারাদণ্ড দিচ্ছে কতদিন, 6 মাস। তাহলে এই 10,000 টাকা জায়গায় আপনি 5,000 টাকা দিলে তখন কিন্তু আপনার কারাদণ্ডের মেয়াদ হয়ে যাবে 3 মাস মাত্র। ঠিক আছে, আনুপাতিক হারে এটা কমতে থাকবে। হ্যাঁ, তারপরের প্রশ্ন আমরা চলে যাব। দেখেন তারপরের প্রশ্ন বলতেছে যে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং আমৃত্যু কারাদণ্ড, এর মধ্যে পার্থক্য লিখুন। এই যে কারাদণ্ডটা আপনি আপনারা বুঝতে পারবেন, যাবজ্জীবন কারাদণ্ড এবং আমৃত্যু। যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমরা জানি 30 বছর, আর আমৃত্যু কারাদণ্ড বলতে বোঝাচ্ছে আপনার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে কিসে থাকবে, কারাদণ্ডে থাকবে। এই যে যাবজ্জীবন কারাদণ্ড আর আমৃত্যু কারাদণ্ড, এই দুইটা কিন্তু বিষয় কিন্তু আপনার প্রতিষ্ঠিত হয়েছে আতাউর মির্জা ভার্সাস বাংলাদেশ মামলায়। আতাউর মির্জা ভার্সাস বাংলাদেশ মামলায়, এই মামলাতে আপনার এই যদি বলা হয়েছে সারমর্মটা এরকমের যে আপনার যদি বিচারক যদি আমৃত্যু কথাটা উল্লেখ না করে, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর বোঝাবে। আর যদি আমৃত্যু উল্লেখ করে তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, যাবজ্জীবন কারাদণ্ড মানে আপনার মরার আগের দিন পর্যন্ত, মরার আগের দিন না, মরার আগ মুহূর্ত পর্যন্ত, মানে যখন আপনার জানটা কবজ হয়ে যাবে, কবজ হওয়ার সাথে সাথে আর কি আপনার ওই পর্যন্ত আর কি। ঠিক আছে, এটা হলো আমৃত্যু। তারপর দেখেন আমরা চলে যাবো জেনারেল এক্সেপশনে। জেনারেল এক্সেপশনে এইখানে থেকে আপনারা আর কোন কোন ধারাটা পড়বেন,
এখান থেকে আপনাদের এই যে 53 পরে কিছু কিছু ধারা আছে যেগুলো আপনাদের অবশ্যই একটু পড়া লাগবে। ঠিক আছে, এই যে পানিশমেন্টের যেটা আছে এটা গেল, তারপর দেখেন যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করো, দরকার নাই। তারপরে সেন্টেন্স, এটাও দরকার নাই। 63টা পড়ছি, 60 ধারাটা একটু পড়বেন, 57 ধারাটা পড়বেন। 57 ধারাতে আংশিক ভগ্নাংশ যে ধারাতে আপনাদের আতাউর মির্জা ভার্সেস বাংলাদেশ মামলা প্রতিষ্ঠিত, ওই ধারাটা হচ্ছে 57। তারপরে আপনারা 65 পড়বেন আর 66, এখানে এইগুলো। তারপরে 67টা দেখবেন আর 68, 69, এটাগুলো। এখানে আবার 70 নম্বর ধারাটা আপনাদের একটু পড়া রাখবে। 70 নম্বর ধারাটা একটু পড়া লাগবে। এই 70 নম্বর ধারা সম্পর্কে আমি অনেকবার বলেছি যে আপনার যে ধরা হবে, যে আপনার যে জরিমানা করা হবে বা যে জরিমানার টাকা আপনার কত দিনের মধ্যে আদায় করতে হবে, এটা হলো আপনার 6 বছরের মধ্যে আদায় করতে হবে। যদি কারাদণ্ডের মেয়াদ যদি 6 বছরের অতিরিক্ত হয়, 10 বছর হলে 10 বছরের মধ্যে কি করা যাবে, আদায় করা যাবে। ঠিক আছে, এটা গেল। আর এখান থেকে আপনারা এবার চলে যাবেন কোথায়, জেনারেল এক্সেপশনে। আর আপনারা ওই 73 আর 74 ধারাটা, এটা আপনারা জাস্ট একবার একটু দেখবেন, পড়ার বেশি দরকার নাই, ওটা গুরুত্বপূর্ণ না, প্রশ্ন আসবে না। হ্যাঁ, তারপর দেখেন সাধারণ ব্যতিক্রম কাকে বলে। সাধারণ ব্যতিক্রম বলতে আপনার বোঝাচ্ছে যে এরকম কোন কার্য যেটা আপনার সাধারণ দৃষ্টিতে অপরাধ, বা আপনি যদি এই ব্যতিক্রম গুলোর মধ্যে না পড়ে তাহলে আপনার শাস্তি ভোগ করতে হইতে পারে। কিন্তু এই যে কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রতে আপনার যে কাজগুলো আপনার অপরাধ সংগঠিত বা অপরাধ বলে গণ্য হইলেও কিন্তু এইখানে আপনার এটা শাস্তিযোগ্য নয়, শাস্তিযোগ্য নয়। এটা হলো আপনার এই যে 376 থেকে আপনার 106 ধারা পর্যন্ত এটা বলা আছে সাধারণ ব্যতিক্রম। এটা একটু আপনারা দেখবেন। তারপর দেখেন পরের প্রশ্ন চলে যায়, সাধারণ ব্যতিক্রম প্রদানের দায়ভার, প্রমাণের দায়ভার কার উপর বর্তাবে। এই যে সাক্ষ্য আইনের 105 ধারাতে কি বলা আছে, প্রমাণের দায়ভার কার উপর বর্তাবে এই সম্পর্কে বলা আছে। এখন যে দাবি করবে যে সে তার কার্যটি আপনার কি হয়েছে, জেনারেল এক্সেপশনের মধ্যে পড়েছে, যে দাবি করবে তারই এটা প্রমাণ করতে হবে। তারপর দেখেন কত বছরের ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে না, বিধান উল্লেখ করে আলোচনা করুন। এটার কোনো ব্যতিক্রম থাকলে ধারা সহ উল্লেখ করুন। এখন দেখেন আমরা জানি 82 ধারাতে কি বলতেছে, 82 ধারাতে আপনার বলতেছে যদি কোনো ব্যক্তি ওই যে 9 বছরের নিচে যদি কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে থাকে বা অন্যায় সংগঠন অপরাধ করে থাকে তাহলে সেটা শাস্তিযোগ্য নয়, বা সেই ক্ষেত্রে সে কি হবে, জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে। 9 বছরের নিচে কোনো শিশুকে কোনোভাবেই কি করা যাবে না, আপনার শাস্তি প্রদান করা যাবে না। আর এটার ব্যতিক্রম আসছে আপনার কোন ধারাতে, 83 ধারাতে। 83 ধারাতে আপনার বলতেছে যে 9 বছরের বেশি আর 12 বছরের কম এই ধরনের যদি কোনো শিশু যদি আপনার বোধগম্য হয়, বা আপনার সে যদি আপনাদের কথা অপরাধের ঘনত্ব এবং ফলাফল সম্পর্কে জ্ঞাত হয়, বা তার যদি নলেজ থাকে তাহলে তাকে শাস্তি প্রদান করা যাবে, অন্যথায় যাবে না। এইটা হলো আপনার ব্যতিক্রম। ঠিক আছে, তারপরের প্রশ্ন চলে যান, দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না, আইনের বিধান উল্লেখ পূর্বক আলোচনা করুন। এখানে আপনার আইনের বিধান যদিও বলছে, তারপরে এখানে আইনের বিধান উল্লেখ করার প্রয়োজন নাই। তারপরেও যদি করেন তাহলে অবশ্যই করতে পারেন, সমস্যা নাই। অন্যান্য যদি একটা রিভার্স করতে পারেন। কিন্তু এই দণ্ডবিধিতে বা আপনাকে যদি শাস্তি দিতে হয়, তাহলে দুইটা জিনিস লাগবে। দণ্ডবিধিতে শাস্তি দিতে হলে দুইটা জিনিস লাগবে, একটা হলো দশাবহ মন, মেন্সরিয়া, আর একটা হলো ওয়ার্ক, আর একটা হলো ওয়ার্ক। এই দুইটা জিনিস ছাড়া দণ্ডবিধিতে আপনার শাস্তি দিবেন, একটা উপস্থিতি আর একটা অনুপস্থিতিতে শাস্তি প্রদান করা যাবে, দুইটাই থাকা লাগবে, দুইটাই থাকা লাগবে। হ্যাঁ, এটা হলো জেনারেল থেকে আপনার মেন্সরিয়া আর হলো দশাবহ কার্য, এই দুইটা একটু পয়েন্ট আকারে আপনারা যদি প্রশ্ন হয় তাহলে পয়েন্ট আকারে লিখবেন। আর যে দশাবহ মন যেটা আছে এটার অবশ্যই মেন্সরিয়া, এটা আপনার একটু ইংরেজিতে লিখে দিবেন। ঠিক আছে, ইংরেজিতে লিখবেন। তারপরে প্রশ্ন হলে সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করুন। এই যে সাধারণ ব্যতিক্রম সমূহ যদি প্রশ্ন যদি আপনার সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করুন, এই সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করার কথা বললে পারে, তখন আপনারা কি করবেন, তখন কিন্তু 76 থেকে আপনারা এই যে 106 পর্যন্ত এর মধ্যে আপনারা বেছে বেছে 8টা বা 9টা বা 10টা, সর্বোচ্চ 10টা দ্বারা আপনারা কি করবেন, আলোচনা করবেন। 10টার বেশি দরকার নাই, 10টার বেশি দরকার নাই। এখানে আপনারা ওই 75 থেকে 76 থেকে আপনারা বলবেন যে 76 থেকে শুরুতে বলবেন যে 76 থেকে 106 দ্বারা সাধারণ ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে।
নিচে সাধারণ ব্যতিক্রমের কিছু উল্লেখ করা হইল। এইটা দেওয়ার পর আপনারা কি করবেন, মাত্র 10টা মতো ধারা আপনারা অবশ্যই উল্লেখ করবেন, ভাইটাল যে ধারাগুলো আছে, যেমন আপনার 76, 69, 80, 79, 80, 81, 82, 85, তারপরে আপনার ওইদিকে আপনি 93, 93, 94, 95, এই যে এই ধারাগুলো আপনারা এইরকম করে একটু আপনারা আলোচনা করতে পারেন। মিনিমাম 10টা মতো আলোচনা করবেন, তারপরে আপনারা এটা প্রশ্ন আপনাদের হয়ে যাবে। তারপরে দেখেন, আইন বলে বাধ্য, আইন বলে প্রদত্ত সাদা ধারায় ধারণার সরল বিশ্বাসে সম্পাদিত কার্য ফৌজদারি কার্য হতে দায়িত্ব অব্যাহতি পাবে কি না। তাহলে এখানে কি বলতেছে, আইন বলে বাধ্য আর আইন বলে প্রদত্ত ক্ষমতা, আইন বলে বাধ্য, আইন বলে প্রদত্ত ক্ষমতা, এটা আপনার যে 76 আর 79 ধারাতে বলা আছে। আপনার এখানে দেখেন যে আইন বলে বাধ্য আর আইন প্রদত্ত বলে। এখন দেখেন, কোনো ব্যক্তি যদি আপনার যদি এটার আর বিস্তারিত যাচ্ছি না, কারণ এটা খুবই সিম্পল একটা বিষয়, আপনারা অসংখ্যবার পড়েছেন, আশা করি এটা ভুলবেন না। কারণ ধরেন যে আপনাদের এখানে যে আইন বলে বাধ্য, কোনো ব্যক্তি কোনো অন্যায় করতেছে, অপরাধ করতেছে, সেখানে আপনারা গেলেন বা আপনার সামনে পড়লো কোন অপরাধ করা, সেটা আপনারা দেখলেন, দেখার পর আপনি মনে করতেছেন যে তাকে প্রিভেন্ট করা বা বাধা দেওয়া আপনার জন্য কি আইন বলে বাধ্য, বা আপনি এরকম একটা সরল বিশ্বাসে যদি আপনি এই কাজগুলো তাকে যদি বাধা প্রদান করেন, তাহলে এই বাধা প্রদান করতে গিয়ে যদি কোনো অপরাধ সংগঠন, তাহলে সেটা কি হবে না, অপরাধ বলে গণ্য হবে না। আইন বলে প্রদত্ত, পরেরটা এসে আইন বলে প্রদত্ত। আইন বলে প্রদত্তর যে ক্ষেত্রটা আছে, এটাতে আপনার যে আপনি কোনো ব্যক্তি কোনো কাজ করতেছেন, কিন্তু আপনি মনে হচ্ছে যে আমি এইটা প্রিভেন্ট করার জন্য আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত, ইম্পাওয়ার্ড বাই ল, আপনি যখন মনে করতেছেন ইম্পাওয়ার্ড বাই ল, তখন আপনি এটা কি করতেছেন, তখন আপনি ওইটা প্রিভেন্ট করতে গিয়ে যদি আপনার যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে, তাহলে সেটা কি হবে না, অপরাধ বলে গণ্য হবে না। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি, কোন বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা হলে কি অপরাধ বলে গণ্য হবে কিনা। না, এখানে অপরাধ বলে গণ্য হবে না। কারণ কি, কোন বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা হয়, এখানে আপনার 80 ধারা আছে আর 81 ধারা আছে, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। একটা হলো দুর্ঘটনা আছে, আর একটা আছে আপনার ছোট কাজ করতে গিয়ে, সরি, বড় ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ছোট ক্ষতি করা। দুর্ঘটনা বলতে আপনাদের যথেষ্ট পরিমাণে সতর্কতা। এই দুর্ঘটনার ক্ষেত্রে আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যথেষ্ট পরিমাণে সতর্কতা এবং মনোযোগ থাকার সত্ত্বেও তারপরেও কি হচ্ছে, আপনাদের দ্বারা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এখন যথেষ্ট আপনার এই মনোযোগ এবং সতর্কতা, এই দুইটা জিনিস না থেকে যদি কোনো দুর্ঘটনা হয়, তাহলে কিন্তু আপনারা দোষী সাব্যস্ত হবেন বা এই জেনারেল এক্সেপশনের মধ্যে আসবে না। তারপর দেখেন, ছোট কাজ করার জন্য, বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতি করা। এখন আপনাদের এখানে একটা উদাহরণ দিই, যেমন ধরেন যে একটা বাসে 56 জন লোক আছে আর একটা আপনার রিক্সাতে 2 জন লোক আছে। এখন রাস্তাতে জোরে আপনার 100 স্পিডে বাসটা যাচ্ছে, সামনাসামনি একদম বরাবর 2 জন ব্যক্তি নিয়ে একটা রিক্সা আসতেছে। তাহলে এখন বাসওয়ালা দেখতেছে, যদি আমি এই বাস এই 56 জনকে যদি বাঁচাইতে যাই, বা আমি যদি ওই 2 জন ব্যক্তিকে বাঁচাইতে যাই, তাহলে আমার বাসটা হলে খাদায় পড়ে যাবে বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, 56 জন লোক মারা যাবে। সেক্ষেত্রে এই 56 জনকে বাঁচানোর জন্য ওই যে রিক্সাতে যে 2 জন আছে, 2 জনকে মেরে ফেলা দেওয়া অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু এটা অবশ্যই ইন্টেনশনালি হবে না, এটা অবশ্যই সরল বিশ্বাসে হইতে হবে এবং সত্য হইতে হবে। হ্যাঁ, এটা কেউ ব্যক্তি লাইফে অ্যাপ্লাই করবেন না, কারণ এটা খুবই ডেঞ্জারাস। তারপরে প্রশ্ন যাই, আইন বলে বাধ্য এবং এটা তো বললাম, ignorance of law is not an excuse in law. Ignorance of law is not an excuse in law. এখন দেখেন, এটা আপনারা বলতেছে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি রেপ করে এসে বললেন যে কি আমি তো জানি না রেপ করা অপরাধ, আপনি মার্ডার করে আসলে মার্ডার করে এসে বললেন কি যে আপনার মার্ডার করা অপরাধ, এটা তো আমি জানি না। আপনি চুরি করলেন, ছিনতাই করলেন, আপনি জালিয়াতি করলেন, করে এসে আপনি কি বললেন যে আমি জানি না যে এই জালিয়াতি করা অপরাধ, এটা আপনি বলতে পারবেন না। আপনি আইন যেটা আছে এবং আইন বলে যেটা আপনার যে বিধান আছে, বাংলাদেশে যতগুলো আইন প্রণয়ন করা হয়, যতগুলো আইন আপনার বাংলাদেশ সরকার কর্তৃক, সংসদ কর্তৃক বা সংসদ কর্তৃক যে প্রণয়ন করা হয়, এই যে আইনগুলো, এই প্রত্যেকটা আইন যখনই পাস হবে তখন থেকেই বাংলাদেশের নাগরিক জানে বলে গণ্য হইবে। ঠিক আছে, সো আপনি এটা জানেন না, এটা কখনো আপনি বলতে পারবেন না। তারপরে চলে যান প্রাইভেট ডিফেন্স। প্রাইভেট ডিফেন্স আপনার এখানে সরি,
হ্যাঁ, প্রাইভেট ডিফেন্স এখানে আপনার এই যে ব্যক্তিগত আত্মরক্ষার যে অধিকারের কথা বলা আছে, এখানে আপনার প্রথম প্রশ্নটা দেখি যে আত্মরক্ষা বলতে আপনি কি বুঝেন। আত্মরক্ষা বলতে এখানে আপনাকে আপনার নিজেকে রক্ষা করা বা আপনার সম্পত্তিকে রক্ষা করা, এটাই তো বুঝতেছেন। ঠিক আছে, আত্মরক্ষা বলতে আপনাকে এবং আপনার সম্পত্তিকে রক্ষা করা। এখন দেখেন পরবর্তী যে আছে প্রশ্ন আছে, ব্যক্তিগত আত্মরক্ষা বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছু অপরাধ নয়, ব্যাখ্যা করুন ব্যতিক্রম সহ। ব্যতিক্রম সহ ব্যাখ্যা করুন। এখন দেখেন ব্যক্তিগত ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়, ব্যাখ্যা করুন ব্যতিক্রম সহ। এখন দেখেন ব্যক্তিগত আপনার যে প্রতিরক্ষা আছে এক্ষেত্রে আপনার সম্পত্তির ক্ষেত্রে পারবেন, আর হলে আপনি কোথায় পারবেন, আর আপনি পারবেন নিজের দেহ সম্পর্কিত। দেহ সম্পর্কিত বলতে আপনার এখানে বলছে, এখন রাজু ভাই আছে, রাজু ভাইয়ের গায়ে যদি কেউ আঘাত করতে আসে উইদাউট এনি ফল্ট এবং কোনো প্ল্যান ছাড়া, এবং ধরেন যে রাজু ভাই তারাই আছে, রাজু ভাইকে হুট করে আইসে কি তাকে আঘাত করতে চাচ্ছে, যখন আঘাত করতে চাচ্ছে তখন যদি কোনো ব্যক্তি রাজু ভাই যদি তাকে যদি প্রিভেন্ট করে বা তাকে যদি পাল্টা যদি তার জীবন রক্ষার জন্য যদি আঘাত করে, তাহলে সেটা কিন্তু আপনার অপরাধ বলে গণ্য হচ্ছে না। এখন দেখেন এই যে পাগল বা উন্মাদ যে ব্যক্তিগুলো আছে এদের বিরুদ্ধে কি আপনার এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই যায়। এটা আপনার 96 98 ধারাতে বলা আছে, এদের বিরুদ্ধেও কি করা যায়, এই প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায়। আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা, আত্মরক্ষার প্রয়োগের সীমাবদ্ধতা, এই যে আমরা যে ব্যতিক্রমটা দেখলাম না, আত্মরক্ষার অধিকার কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং এর ব্যতিক্রম আছে কিনা, এই যে চারটা ক্ষেত্রে বলা যায়, যখন সরকারি কর্মচারী হবে তখন আপনার এই যে সরকারি যে আপনার যে বাহিনী আছে, পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, এতে যখন সহযোগিতা পাওয়ার মতো যথেষ্ট সময় আছে তখন আপনি কিন্তু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। বা আপনি এরকমের জায়গায় আটকা পড়ে আছেন যে এখান থেকে আপনি যোগাযোগ করতে পারতেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে না, আপনার এই প্রাইভেট ডিফেন্স আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। হ্যাঁ, তারপর দেখেন এখানে কোন ক্ষেত্রে দেহ এবং সম্পত্তি রক্ষার্থে কি করা যায়, মৃত্যু ঘটানো যায়, কোন ক্ষেত্রে যায়। এই যে আপনার দেহর ক্ষেত্রে আপনার 6টা বিষয় উল্লেখ করা আছে, 6টা বিষয়ের মধ্যে বলতেছে এমন আক্রমণ যেটা মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করে, এমন আক্রমণ যেটা আপনার কি করবে, মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করবে, যেটা আপনার কি করবে, গুরুতর আঘাতের সৃষ্টি করবে। 2 নম্বর গেল। 3 নম্বর ধর্ষণের আশঙ্কা সৃষ্টি করে, অপহরণের চেষ্টার বিরুদ্ধে মনুষ্যহরণ, এটা হলো আপনার 4 নম্বর। 3 নম্বর অকৃত্রিম কাম লালসা, অকৃত্রিম কাম লালসা। তারপরে এমন আটক যেখানে আপনার কি আইন, যেখানে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়া অসম্ভব, যেখান থেকে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়া অসম্ভব, সেক্ষেত্রে কি করা যাবে, আপনার প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে। যদি আইনগত সহায়তা পাওয়ার যদি আপনার যথেষ্ট কারণ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বা সুযোগ থাকলে আপনি কিন্তু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে যে আপনার অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্টের ক্ষেত্রে আপনারা দেখবেন যে অপরাধ সংগঠনের সহায়তা বলতে কি বুঝেন, অপরাধ সহায়তা বলতে কি বুঝেন, আশরাফুল বলো তো, অপরাধের সহায়তা বলতে কি বুঝো? ভাইয়া, বিষয়টা হলো যে কেউ কোনো অপরাধ করছে, সেই অপরাধটা করতে আমি যে কোনো ভাবে তাকে হেল্প করছি, যেমন যে কোনো খুন করছে তাকে আমি অস্ত্র দিয়ে সাহায্য করছি বা কোনো তথ্য দিয়ে সহায়তা করছি, এ ধরনের। এইটা হলো আউট অফ ল থেকে কিন্তু আমাদের ভাই ওখানে তো 3টা উপাদান ছিল, ইনস্টিগেট, এইড, আর হচ্ছে আর একটা জন্য কি ছিল, 107। হ্যাঁ 107-এ। হ্যাঁ, 107 তিনটা তিনটা এখন দেখেন 1 নম্বর প্ররোচনার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে কোনো কাজ করে বা কাজ করা হতে বিরত থাকার মাধ্যমে, কোনো কাজ করে বা কাজ করা থেকে বিরত থাকার মাধ্যমে কি হইতে পারে, প্ররোচনা হইতে পারে, প্ররোচনা অপরাধের সহায়তা প্রদান হইতে পারে, অ্যাবেটমেন্ট হইতে পারে।
অপরাধের সহায়তা বা উপসহায়তা হইতে পারে। এখন দেখেন এবেটর কাকে বলে? এবেটর বলতে বোঝাচ্ছে যে আপনার কি করে এইটা আপনার এই যে আপনার যে প্ররোচনা দেয়, যে ষড়যন্ত্র করে, যে কোনো কাজ থেকে বিরত থাকে বা আপনার যে কোনো কাজ করে, মানে যে কাজ করবে সেটাই আপনার অবশ্যই অপরাধমূলক হইতে হবে। মানে কাজ করাটাই অপরাধজনক। এরকম কোনো কাজ করে। তা এইটা আপনার এই যে আপনার এখানে এই যে আবার তথ্য গোপন করাও কিন্তু আপনার কি হচ্ছে প্ররোচনা দেওয়া বা আপনার উপসহায়তা বলে আপনার গণ্য হবে। এখন দেখেন এবেটর কাকে বলে? যে এই কাজগুলো করে থাকে তাকে আপনার এবেটর বলা হয়। এখন দেখেন যে এই ক্ষেত্রে আপনার ব্যাখ্যা দেওয়া আছে, যে ব্যাখ্যাগুলো আছে এখানে দেখেন যদি কোনো ব্যক্তি কোনো কার্য বিরোধী যদি সেটি করতে তিনি আইনগতভাবে বাধ্য নয়, আইনগত বাধ্য নয় বা বেআইনি ভাবে বিরত থাকলে, প্ররোচনার ফলে অপরাধটি সংগঠিত হোক বা না হোক, মানে যে আপনার যে বিষয়ে প্ররোচনা দিয়েছে সেই বিষয়ে আপনার অপরাধ সংগঠিত হোক বা না হোক, তাহলে সেই ক্ষেত্রেও কি প্ররোচনা দানকারী শাস্তি পাবে। প্ররোচিত ব্যক্তি প্ররোচনাকৃত কাজটি করতে অক্ষম হলেও, মানে যদি অক্ষম হয় তারপরেও সেটা কি হবে আপনার সেক্ষেত্রে সে শাস্তি পাবে। মানে কে শাস্তি পাবে? এবেটর শাস্তি পাবে, মানে যে আপনার প্ররোচনা দিয়েছে। তারপর দেখেন অপরাধ সংগঠনের জন্য কাউকে প্ররোচনা দেওয়ার জন্য প্ররোচিত করা অপরাধ হিসেবে গণ্য হবে, অর্থাৎ অপরাধের জন্য অন্য কাউকে সহায়তা করলে। এখন দেখেন মানে এটা আপনার সিকোয়েন্স অ্যাবেটমেন্ট। যেমন আশরাফুল ইয়াসমিনকে প্ররোচনা দিল, ইয়াসমিন শুভকে দিল, শুভ মোহিনীকে দিল, মোহিনী রাজুকে দিল, লিমিরকে দিল, মানে একদম সিরিয়াসলি চলতে থাকতেছে। এই সিকোয়েন্স অনুযায়ী আপনার যদি কেউ প্ররোচনা দিয়ে থাকে তাহলে সেটা কি হবে? অপরাধ বলে গণ্য হবে। প্ররোচনার জন্য ষড়যন্ত্রের ক্ষেত্রে যদি তাদের মধ্যে কোনো যোগাযোগ রক্ষিত না হয় তাহলেও সেটি অপরাধ হিসেবে গণ্য হবে, অর্থাৎ সমষ্টিগতভাবে ষড়যন্ত্র করলে প্রত্যেকেই কি হবে? দায়ী হবে, প্রত্যেকেই দায়ী হচ্ছে। এখন দেখেন এটা আপনার গেলে এবেটর সম্পর্কে আপনার যে ব্যাখ্যাগুলো আছে প্রত্যেকটা ব্যাখ্যা আপনার একদম মুখস্থ রাখবেন এবং মনে রাখবেন। মুখস্থ রাখার বিষয় না, কত নম্বর ব্যাখ্যা আছে এটা দরকার নাই, কিন্তু বিষয়গুলো আপনারা কি করবেন বা ব্যাখ্যা কত নম্বর ব্যাখ্যা আছে এটা যদি মনে রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আরো ভালো। যদি মনে না থাকে তাহলে বলবেন যে টেকনিক্যালি অ্যান্সার করে যাবেন। যেখানে দেখতেছেন যে আপনি একটা ধারা জানেন কিন্তু উপধারা জানেন না, তখন আপনি উত্তর করবেন কি করে? তখন আপনি ধারাটা উল্লেখ করবেন, ধারাটা উল্লেখ করে করবেন যে এই যে 108 ধারার ব্যাখ্যা, ব্যাখ্যাতে বলা আছে 108 ধারার ব্যাখ্যাতে বলা আছে এই যে এই বলা আছে পর্যন্ত এইটুকু লিখবেন। এইটুকু লিখলে পরে আপনারটা কিন্তু কারেক্ট হবে, ভুল হবে না। এবং আপনি যদি এই যে এইটুকু যদি টেকনিক্যালি অ্যান্সার করার কিন্তু আইনে হিউজ সুযোগ আছে, স্কেপ আছে, যে আপনার হিউজ স্কোপ আছে। এই স্কোপকে আপনি অ্যাপ্লাই করে কি করতে পারবেন, এটা আপনি প্রণয়ন করতে পারবেন পরীক্ষার খাতাতে। সো যেখানে দেখবেন যে একটু পারতেছেন না তখন কিন্তু আপনি টেকনিক্যালি অ্যান্সার করতে পারবেন। এখন দেখেন প্ররোচনার শাস্তি কি আছে, শাস্তির বিধান কি? শাস্তির বিধানের ক্ষেত্রে আপনার বলা আছে যে আপনার যে 9 ধারাতে 109 ধারাতে বলা আছে যদি প্ররোচনা দানকারী ব্যক্তির যে কাজের জন্য প্ররোচনা দিয়েছে সেই কাজের যদি স্পেসিফিক ভাবে যদি আইনে যদি উল্লেখ থাকে কি শাস্তি প্রদান করা হইবে, তাহলে কিন্তু সে সেই শাস্তি পাবে। আর যদি উল্লেখ না থাকে তাহলে মূল যে অপরাধের জন্য সে প্ররোচনা দিয়েছে তাহলে সেই মূল অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে, তাহলে সেই শাস্তি তাকে ভোগ করতে হবে। এটা হলো আপনার যে প্ররোচনার শাস্তি। তাহলে এখানে আমরা দুইটা বিষয় পেলাম, একটা হলো যে কাজের জন্য প্ররোচনা দিয়েছে এটা অপরাধ যদি আপনার সরাসরি যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু আপনার ওই ধারা অনুযায়ী সে শাস্তি, সরি, যদি ওই প্ররোচনার জন্য যদি আইনে যদি উল্লেখ থাকে যে এই অপরাধের প্ররোচনা দানকারী এই শাস্তি হবে তাহলে কিন্তু সেই শাস্তি পাচ্ছে। আর যদি উল্লেখ না থাকে তাহলে কি হচ্ছে, মূল যে অপরাধের জন্য আপনার প্ররোচনা দিয়েছে সেই শাস্তি তাকে পাইতে হবে। তারপরে দেখেন যে কাজের জন্য সহায়তা দেওয়া হয়েছে সেটা অনুষ্ঠিত না হয়ে অন্য কাজ যদি অনুষ্ঠিত হয় তাহলে তার ফলাফল কি? ফলাফল কি? এখন দেখেন যে কাজের জন্য প্ররোচনা, যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সে সেই অপরাধটা না করে অন্য যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেটা কি হচ্ছে, সেটাও আপনার পানিশেবল হবে এবং সেটা শাস্তিও প্ররোচনা দানকারী পাবে। তবে এখানে একটা কথা থাকে যে যদি এই যে আপনার সেপারেট যে অন্য কাজ অপরাধটা হইলো
এটা যদি আপনার স্বতন্ত্র হয়, স্বতন্ত্র অপরাধ যদি সংঘটিত হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে না, আহ, অপরাধ বলে গণ্য হবে না বা শাস্তি পাবে না। যেমন ধরেন একজন ব্যক্তিকে নিবিড় আশরাফকে কি বললো, যে আশরাফ আপনি রাজু ভাইকে মানে গুরুতরভাবে আঘাত করবেন। আশরাফ কি করলো, গেল যে উড়াধুরা কোপ শুরু করলো, বাড়ি এনে শুরু করলো, রাজু ভাই মারা গেল। তাহলে এই যে আপনার কিন্তু এটা কিন্তু এই যে গুরুতর আঘাতের ফলে কিন্তু কি আপনার রাজু ভাইয়ের মৃত্যু। তাহলে এই যে যখন মৃত্যু হইল, তখন কিন্তু এর জন্য কিন্তু যে প্রথমে যে আপনার প্ররোচনা দিল নিবিড়, নিবিড় কিন্তু এর জন্য কি হবে, দণ্ডিত হইবে বা তার কিন্তু এটা শাস্তি ভোগ করা লাগবে। এখন কথা হলো যে আরেকটা ক্ষেত্রে, যেমন ধরেন যে ইয়াসমিন মোহিনীকে বললো যে করার জন্য, একটা বাসায় আগুন দেওয়ার জন্য। মোহিনী যে আগুন দিল এবং ওই বাসা থেকে কিছু চুরি করে নিয়ে আসলো, এই চুরি করাটা হলো স্বতন্ত্র অপরাধ, ঠিক আছে? এটার জন্য কোনো শাস্তি ইয়াসমিন পাবে না, কারণ এটা হলো পুরোপুরি ভাবে স্বতন্ত্র অপরাধ। এই স্বতন্ত্র অপরাধের ক্ষেত্রে শাস্তির বিধান নাই বা শাস্তি পাবে না। তারপর দেখেন এবেটমেন্ট অ্যান্ড ক্রিমিনাল কনস্পাইরেসি এর মধ্যে পার্থক্য কি? এবেটমেন্ট অ্যান্ড ক্রিমিনাল কনস্পাইরেসি এর মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা আপনারা একটু দেখে নেবেন। জাস্ট 3-4টা পয়েন্ট আছে, 3-4টা পয়েন্ট আপনারা একবার দেখলেই পারবেন। আর দেখেন সাধারণ অভিপ্রায় বলতে কি বোঝায়, আর যে বেআইনি সমাবেশের সংজ্ঞা দিন। এই যে যে দুইটা প্রশ্ন দেখছেন, এই দুইটা প্রশ্ন এখন সাধারণ অভিপ্রায়, সাধারণ অভিপ্রায় আপনার কমন ইন্টেনশন, কমন ইন্টেনশন কোন কাজ করার জন্য এই কমন ইন্টেনশনে কতগুলো উপাদান আছে, কতগুলো কি আছে উপাদান আছে, যেমন অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা, পূর্ব প্রস্তুতি নেওয়া, তারপরে এই কাজটি সংগঠিত হওয়া। এই যে ধরেন যে আপনার যে অংশগ্রহণ করা, পূর্ব প্রস্তুতি নেওয়া, তারপর আপনার ওই কাজটি সংগঠিত হওয়া, এইগুলো যখন হবে তখন আপনার কি হচ্ছে, কমন ইন্টেনশন হচ্ছে। জাস্ট 2 মিনিট আপনার একটু হোল্ড করেন। হ্যাঁ, এই যে আপনার যে উপাদানগুলো আপনারা দেখেছেন, এখানে যে আপনার অংশগ্রহণ, পূর্ব প্রস্তুতি, তারপরে আপনার অপরাধটি সংগঠিত হওয়া, এই যে উপাদানগুলো আছে, এইগুলো থাকলে আপনার কি হচ্ছে, কমন ইন্টেনশন বলে গণ্য হচ্ছে। এখন দেখেন এই কমন ইন্টেনশনের মধ্যে আবার আপনারা যে 35, 36, আর 36, 37, 38 এই ধারাগুলো আপনার যে আংশিক কার্য সম্পাদনের মাধ্যমে আপনার কমন ইন্টেনশন সংগঠন করা, এই যে এই যেগুলো আছে, এখানে আপনারা এটা একবার করে এটা মিস দিবেন না। প্রত্যেকটা এইখানে এই যে 36, 37, 38 এই ধারাগুলো অবশ্যই দেখে রাখবেন। বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশ বলতে আপনার বোঝাচ্ছে যে কোনো ব্যক্তি, সরি, অনধিক 5 জন ব্যক্তি যখন আপনার কোনো বেআইনি উদ্দেশ্যে, এই যে আপনার এখানে কিন্তু 5টা উপাদানের কথা বলা আছে, 5টা ইসে 5টা ক্ষেত্রের কথা বলা আছে, যে ক্ষেত্রে আপনার কি হবে, বেআইনি সমাবেশ বলে গণ্য হইবে।
বেআইনি সমাবেশ বলে গণ্য হইবে। এইখানে আপনি যৌন নিরাপত্তা সম্পন্ন, তারপরে আপনার হাসপাতাল, তারপরে অন্যান্য যে আরো কয়েকটা দেওয়া আছে। জাস্ট এ মিনিট। পাঁচটা আপনারা একটু কেউ একজন একটু বলেন তো, দেখে দেখে বলেন তো। শুনতে পাচ্ছেন? ভাই এখানে বল প্রয়োগ থাকবে, আইন বলবৎকরণে বাধা দেওয়া থাকবে, মানে সরকারি কোনো কর্মকর্তা আইন কার্যকর করতে গেছে তাকে বাধা দেওয়া হচ্ছে। 3 নম্বর হচ্ছে সেখানে ক্ষতি অথবা অপরাধমূলক অনধিকার থাকা লাগবে। 4 থাকা লাগবে সম্পত্তি জোরপূর্বক দখল। আর 5 নম্বর হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো কাজে বাধা দেওয়া থাকবে। এই 5টা উপাদান। হ্যাঁ, এই পাঁচটা এই পাঁচটা উদ্দেশ্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে যদি আপনি কোনো ব্যক্তি, তাহলে সর্বনিম্ন কতজন? সর্বনিম্ন আপনার 5জন ব্যক্তি যদি আপনার এই যে এই উদ্দেশ্যগুলো নিয়ে, পাঁচটার যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যদি কোনো সমাবেশ গঠন করে, তাহলে সেটাকে আপনার কি বলা হচ্ছে? বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ। এখন দেখেন, বেআইনি সমাবেশ যে আছে সদস্য, সদস্য আর শাস্তি কি? এবং দেখেন যে বেআইনি সমাবেশে যদি কোনো ব্যক্তি, যদি আপনার এই যে 142 ধারাতে কি বলতেছে, যদি কোনো ব্যক্তি আপনার এই বেআইনি সমাবেশের উদ্দেশ্য জানার পরেও যদি উক্ত স্থানে যদি উপস্থিত থাকে, তাহলে সে বেআইনি সমাবেশের সদস্য হয়েছে বলে গণ্য হইবে। আর প্রত্যেক সদস্য বেআইনি সমাবেশে আপনার কি হবে? সমানভাবে কি হবে? দোষী হবে এবং শাস্তি পাবে। সমানভাবে দোষী হবে এবং শাস্তি পাবে। কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হয়? কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হয়? এটা কিন্তু আবার আমরা ওই 41 ধারা যে 5টা উপাদান আছে, 5টা ক্ষেত্রে আমরা চলে গেলাম। 5টা ক্ষেত্রে আমরা কি করলাম? চলে গেলাম। এই 5টা ক্ষেত্রে কি হবে? বেআইনি সমাবেশ, সরি, সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হইবে। হ্যাঁ, তারপর দেখেন, বেআইনি সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য কি? দাঙ্গা কাকে বলে? তাহলে এখন দেখেন, বেআইনি সমাবেশে যদি কোনো ব্যক্তি যদি শক্তি এবং উগ্রতা প্রয়োগ করে, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? দাঙ্গা বলা হচ্ছে 146 ধারাতে। ওখানে দাঙ্গার শাস্তি আছে আপনার 2 বছর মারাত্মক অস্ত্র সহ, দাঙ্গার শাস্তি আছে 3 বছর 48-এ, 148 ধারাতে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আপনার দেখেন যে এই যে বেআইনি সমাবেশ আর আপনার এই দাঙ্গা, এই দুটার মধ্যে পার্থক্য হালকা একটু আপনারা জাস্ট 3-4টা মনে হয় পার্থক্য আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর দেখেন, অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়ে 34 ধারায় অপরাধ হইতে পারে না বা হবে না। দেখেন, অভিন্ন অভিপ্রায় থাকতে হবে এবং অংশগ্রহণ থাকতে হবে। আমরা জানি যে আপনার যে 34 ধারাতে আপনার অংশগ্রহণ থাকা বাধ্যতামূলক, আর 149 যে ধারা আছে এই ধারাতে আপনার উপস্থিত থাকা বাধ্যতামূলক। 141 ধারাতে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এখন দেখেন, এই যে অংশগ্রহণ করতে হবে, যদি কোনো ব্যক্তিকে যদি আপনার এই যে 134 যদি ইনক্লুড করতে হয়, তাহলে কিন্তু আপনার কি করতে হবে? তার অংশগ্রহণ বাধ্যতামূলক বা অংশগ্রহণ আপনার প্রমাণ করতে হবে। এখন দেখেন, আমরা কিন্তু এই যে এই 34 ধারা কিন্তু স্বতন্ত্র কোনো অপরাধ না। স্বতন্ত্র অপরাধ না কেন? কারণটা হলো যে এটা কিন্তু আপনার এখানে কিন্তু কোনো শাস্তির বিধান নাই। এটা আপনার ইনভলভ করা হয়। যেমন ধরেন যে অন্য কোনো ব্যক্তির বুঝাইতে বা অন্য কোনো কতগুলো ব্যক্তিকে আপনার ইনভলভ করার জন্য এই 34 ধারাকে আপনার ইনক্লুড করা হয়েছে বা কোডিফাইড করা হয়েছে। কারণ কি? যে আপনার দেখবেন এই যে 302 ধারার মামলার সাথে 34 ধারার মাস্ট দিয়ে দেবে। আপনার অন্য যতগুলো অপরাধ আছে প্রত্যেকটা ধারার সাথে আপনি কি করতে পারবেন? 34 ধারা ইনভলভ করতে পারবেন। কিন্তু এটা হলো কি আপনার স্বতন্ত্র কোনো অপরাধ না। এটা হলো আপনার একাধিক মানুষের ইনভলভমেন্ট এবং তার উদ্দেশ্য, এগুলো আপনার কি হয়? প্রতিফলিত হয়। এবং এই 34-এর কারণে একাধিক পার্সনকে আপনার এই ধরনের কাজের আপনার কি করতে পারে? ইনক্লুড করতে পারে। তারপর তাহলে দেখেন যে অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ দুইজনই লাগতেছে আপনার এই 34 ধারায় প্রযুক্ত হতে। এখন দেখেন কিভাবে সাধারণ অভিপ্রায়, সাধারণ উদ্দেশ্য একজন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করা যায়।
যদিও সেই ব্যক্তি সরাসরি উক্ত অপরাধের সংগঠন করে নাই, তাহলে আমরা দেখি যে আমরা কি জানি যে আপনার সরাসরি আপনার অপরাধ সংগঠন করার দরকার হয় না। এখানে এটা হলো আপনার সরাসরি প্রয়োজন হয় না। আপনার একটাতে আপনার অংশগ্রহণ প্রয়োজন, একটাতে আপনার অংশগ্রহণ প্রয়োজন, আর একটাতে আপনার উপস্থিতি প্রয়োজন। আপনার এই যে বেআইনি সমাবেশে যদি উপস্থিত থাকে যদি আপনার যদি কোনো ব্যক্তি কি করে অন্য ব্যক্তি, একজন ব্যক্তি উপস্থিত আছে, অন্যান্য যেসব ব্যক্তি তারা আপনার ওই সচিবালয়ে ঢিল মারতেছে, তাহলে যে ব্যক্তি আপনার উদ্দেশ্য জানার পরেও ওই স্থানে উপস্থিত আছে, তাহলে সেও কিন্তু আপনার কি হচ্ছে, অপরাধী বলে গণ্য হচ্ছে। তারপরে আপনার এই কমন ইন্টেনশনের ক্ষেত্রে, এখন ধরেন আমি আজকে দিলাম কি, আজকে ইয়ে শাকিলের কাছে বা এই যে সবুজ ভাইয়ের কাছে কি দিলাম, সবুজ ভাইয়ের কাছে একটা বীজ দিলাম, বীজ দিয়ে বললাম যে সবুজ ভাই আপনি 5 দিন পরে কি করবেন, এই বীজটা রাজু ভাইকে খাওয়াবেন, তা রাজু ভাই হলো আপনার কি, সবুজ ভাই কি করলো, 5 দিন পরে রাজু ভাইকে ওই বীজটা খাওয়াইলো। এই যে বীজ খাওয়াইলো, বীজ খাওয়ানোর পরে আমি কিন্তু তখন কিন্তু আমি কিন্তু উপস্থিত নেই, কিন্তু 5 দিন আগে কিন্তু আমি ওই যে বিষটা দিলাম, বিষের বোতল দিলাম রাজু ভাইয়ের সবুজ ভাইয়ের কাছে, এই বিষের বোতল দেওয়ার মাধ্যমে কিন্তু আমি অংশগ্রহণ করে ফেলাইছি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার অংশগ্রহণ এবং তাৎক্ষণিক সরাসরি ভাবে উপস্থিত থাকার প্রয়োজন নাই, তারপরেও তারা কি হবে, দোষী সাব্যস্ত হবে। হ্যাঁ, সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি, এটা আপনারা দেখে নেবেন, ছক আকারে দেখবেন। অপরাধ মূলক ষড়যন্ত্র বলতে কি বোঝেন? অপরাধমূলক ষড়যন্ত্র যে দেখেন, যেখানে 2 বা ততোধিক ব্যক্তি আপনার কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকা এবং করার জন্য আপনার 2 বা ততোধিক ব্যক্তি যদি কোনো ষড়যন্ত্রে বা কোনো স্পারিসে লিপ্ত হয়ে থাকে, তাহলে সেটা কি বলা হচ্ছে, অপরাধমূলক ষড়যন্ত্র বলা হচ্ছে। তারপরে মারামারি বলতে বলতে কি বোঝায়, মারামারি আপনারা এই যে 159 ধারাতে বলা আছে, এখানে আপনারা দেখবেন যে পাবলিক প্লেসে, নট প্রাইভেট প্লেস, পাবলিক প্লেসে আপনার যদি কোনো ব্যক্তি 2 বা ততোধিক ব্যক্তি যদি আপনার একে অপরের সাথে যদি ঝগড়া বিবাদ করে, তাহলে সেটা আপনার কি হচ্ছে, মারামারি বলে গণ্য হবে। মারামারি শাস্তিটা একটু দেখে নেবেন, এটা বেশি ইম্পর্টেন্ট না। তারপর দেখেন মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য দান আর হলো মিথ্যা সাক্ষ্য প্রদান, মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য প্রদান। এই যে আপনার 391, 92 এই দুইটা ধারাতে আপনার 391 বলা আছে আপনার মিথ্যা সাক্ষ্য, সরি 191 বলা আছে মিথ্যা সাক্ষ্য প্রদান, আর 192 বলা আছে আপনার যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। একটা হলো আপনার মিথ্যা সাক্ষ্য প্রদান করা, আর একটা হলো উদ্ভাবন করা। দুইটা আলাদা বিষয়। দুইটা হলো যে আপনি সেপারেটলি বা কোনো বিষয়ে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন, আরেকটা হলো যে আপনার মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আপনি, সরি মিথ্যা প্রমাণ করার জন্য আপনি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলেন। যেমন ধরুন যে রাস্তা দিয়ে একজন যাচ্ছে, তার ব্যাগের ভিতরে আপনি হুট করে মানে 200 গ্রাম গাঁজা দিয়ে দিলেন, গাঁজা দিয়ে দিয়ে পরে আপনি কি করলেন, পুলিশটাকে ধরায় দিলেন তাকে, তাহলে কি করলেন আপনি, এই যে 200 গ্রাম গাঁজা দিলেন, এটা হলো কি করলেন, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলেন। ঠিক আছে, তো এই দুটার মধ্যে পার্থক্য আপনারা একটু দেখে নেবেন, আর শাস্তির যে বিধান আছে শাস্তিটা মনে রাখবেন। তাহলে আমরা এই দণ্ডবিধি থেকে যে যে চ্যাপ্টার গুলো পড়ালাম, এই চ্যাপ্টার গুলো আপনারা ভালো করে পড়বেন, আর আমি কালকে ধারা দিয়ে দিব, আর আজকে প্রশ্নগুলো ছবি তুলে দিয়ে দিচ্ছি। আর কালকে আপনাদের বলেছিলাম যে আমি কালকে ক্লাস নিব, কিন্তু আমি কালকে ক্লাস নিতে পারবো না। কালকে আমার একটু আপনাদের বলেছিলাম হয়তো যে একটা মোবাইল কিনবো, কারণ কালকে মোবাইল কেনার পরে আপনার সেটিং করা বা অন্যান্য কাজ টাজ করতে আমার একটা দীর্ঘ একটা সময় চলে যাবে। আবার কালকে কোর্ট আছে, কোর্টে আমি জন্য নিতে পারতেছি না। আপনারা সোমবারের দিন পরীক্ষা দেন, আগামী মঙ্গলবারের দিন আমি হয়তো ক্লাস নিব, ক্লাস নিয়ে আবার আগামী বৃহস্পতিবার আপনাদের দণ্ডবিধি শেষ করে দিব, দণ্ডবিধির পরীক্ষা নিব আগামী বৃহস্পতিবারে, নিয়ে আপনাদের ওটা শেষ করে দিব। আর তাহলে আগামী সোমবারের দিন আপনাদের 298 পর্যন্ত আপনাদের পরীক্ষা, 298 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো পড়ালাম, এটা আপনার খুবই কম চ্যাপ্টার গুলো আছে, বেশি চ্যাপ্টার পড়ায় নাই। আর 300-র পরে আপনার আসলে দণ্ডবিধির বেশি পড়া বা মূল যে পড়াগুলো তখন আর কি আসে। তো এটা একটু সুন্দর করে আপনারা পড়ে পরীক্ষার প্রস্তুতি নেবেন। আর যাদের পরীক্ষা বাকি আছে, মানে পরীক্ষা দিতে আর কি গ্যাপ আছে, ওই গ্যাপ গুলো আপনারা প্রশ্ন দেখে দেখে গ্রুপে দেওয়া আছে, পরীক্ষা দিয়ে আমাকে ব্যক্তিগতভাবে কি করবেন, ইন্ডিভিজুয়ালি আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়েন, সরি উত্তরপত্র দিয়েন, আমি দেখে দেবো। আর আজকের পরীক্ষাতে কে কত পেয়েছেন আমার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিয়েন, পুরো এখান থেকে আমি করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের কারো কিছু যদি কোনো কথা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।
কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, মনে হয় না কারোর আছে। থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।